ডক্টর ইউনূস এখন সমঝোতায় যাবে। এই যে বৈঠকটার কথা আপনি বলছেন, সেই বৈঠকটা তো মূলত লেনদেন। যে তুমি আমাকে কি দিবে, আমি তোমাকে কি দেব। সেই সেই সেটা এখন সামনে আসবে আরকি। বের হবে উনাদের ওয়ান টু ওয়ান বৈঠকে কে কাকে কি ছাড়ে। আমি ব্যক্তিগতভাবে আমার নিজের ভিডিওতেও আজকে বলেছি। আমি আমার YouTube ভিডিওতে আমি বলেছি যে ডক্টর ইউনূসের সাথে তার আ যেটা মূল বিষয় এখন সুর যেভাবে দেখা যাচ্ছে আরকি, বিএনপি তো ক্ষমতায় আসবে যেহেতু আওয়ামী লীগ নাই কোন তখন তার সন্দেহ নাই যে তারাই ক্ষমতায় আসবে। তো এই অবস্থায় ক্ষমতায় যখন তারা আসতেছে তাহলে তাদের থেকে সেফ এক্সিট কিভাবে পাওয়া যায়, নিরাপদে কিভাবে দেশ থেকে যেতে পারে বা দেশে থাকতে পারে, সেই সমস্ত বিষয়গুলো তাদের এই সরকারের যারা আছে তাদের মাথায় এখন ঘুরপাক খাচ্ছে। কারণ আ যা কিছু করুক, ইউনূস সাহেব যা কিছু করেছেন সেগুলোর একটা খেসারত উনাকে পেতে হবে। কারণ এটা হয়তো খুব harsh শোনাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে উনি যেভাবে মব সংস্কৃতি চালু করেছেন, সেই মব সংস্কৃতি তো উনাকে ছাড়বে না। উনার প্রতিষ্ঠানের উপর তো আক্রমণ আসবে। উনার উপর আক্রমণ আসবে। উনি 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 যে কাজগুলো করেছেন সেগুলো আদালতের চ্যালেঞ্জের মুখে পড়বে। তো উনি একটা ইন্ডেমনিটি চান নিজের জন্য। অলরেডি তিনি এই জুলাইয়ের গণহত্যায় যারা আছে তাদের বিচারের পাশাপাশি যে পুলিশগুলো মারা গিয়েছিল তাদেরকে মানে মানুষ হিসাবে গণ্য করে নাই। করেননি উনি উনার সরকার। তাদের হত্যাটাকে ইমনিটি দিয়ে দিচ্ছে। তো ওইখানে যদি ইন্ডেমনিটি যদি পুলিশ হত্যায় পার পেয়ে যায় তাহলে উনাকেও আরো কিছু ইন্ডেমনিটি দিবে। উনি এটা চান। সেই ইন্ডেমনিটি দিয়ে উনি পার পাবেন। বাট এটা তো ঠিক না যে ইন্ডেমনিটি দিলেই পার পাওয়া যায়। অতীতেও তো বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। সেই ইন্ডেমনিটি কোথায় চলে গেছে? আসলে রাজনৈতিক পট পরিবর্তনে কে কোথায় যায়? আজকে যারা বড়, বড় কথা বলছে তারা কোথায় যাবে? আর যারা জেলে আছে তারা কোথায় যাবে? এটার কোনো হিসাব আছে? আমরা তো দেখলাম শেখ হাসিনা যাদেরকে জেলে দিল, তারা সব ক্ষমতা বদলের পরপর সব বড়, বড় মামলার আসামিরা ইনক্লুডিং তারেক রহমান সব বেরিয়ে আসলো না? তো এটাও তো একটা লেনদেনের মধ্য দিয়ে হয়েছে, তাই না? এই তো তখন আরেকটা লেনদেনের মধ্য দিয়ে এখন উনি যাদেরকে জেলে দিয়ে রাখছেন তারাও বের হয়ে যাবে। শেখ হাসিনার বিরুদ্ধে ৩ শতাধিক মামলা করেছে। আপনি দেখবেন যে এগুলো বস্তা ভরে সব ফাইলপত্র বঙ্গোপসাগরে চলে যাবে। এইভাবেই তো চলছে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা এবং ক্ষমতাবানরা যখনই পরিবর্তিত হয় জেল আ আ উনাদের জন্য মানে তালা ভাঙা হয়ে যায়। তারপরে আপনার যে মামলাগুলো আছে এগুলো অচল হয়ে যায়। তো এই অচল পর্ব আরেকটা পর্ব হয়তো আমরা দেখব সেটাই প্রত্যাশা সবার বা সেটাই মানুষ মনে করে আরকি এখন যা হচ্ছে। কিন্তু আনফরচুনেটলি এটা তো হওয়ার কথা ছিল না। সরকার বদল হবে। কিন্তু আইন আদালত কেন বদল হবে? এখন দেখা যাচ্ছে আইন আদালত আরো সরস। এরা আরো এক ধাপ আগিয়ে আছে। এরা এগিয়ে থেকে আইন আদালত বা তারপরে উকিল সবগুলো ভিন্ন চেহারা নিয়ে আসে। তো এই পরিস্থিতি যদি চলতে থাকে ইউনূস সাহেব যেটা ভাবছেন যে মানে উনি তো খুব ভালো করে নিশ্চয়ই জানেন যে পরবর্তী পজিশন কি হবে। উনি আজকে বলছেন যে উনি কোনো ক্ষমতায় যাবেন না পরবর্তী সরকারের। অবশ্যই তিনি যাবেন না। ওই সরকার তো বসে রয় নাই উনাকে রাষ্ট্রপতি বানাবে। একটা গুঞ্জন ছিল যে উনি রাষ্ট্রপতি হবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী আমি এই হবেন। প্রশ্নটা এগুলো একটা আপনাকে বোগাস। করতে যাচ্ছিলাম। এই যে অনেকেই অসংখ্য মানুষ এই প্রশ্নটি করছেন যে তারেক রহমানের কাছে তিনি রাষ্ট্রপতি পদ চাইতে গেছেন। একটি জাতীয় সরকার গঠনের কথাবার্তা শোনা যাচ্ছে। এরকম একটি বিষয় কি এরকম কিছু আছে আম নাকি? না আমি ব্যক্তিগতভাবে এটা কোনো বিশ্বাস করি না। এগুলো বোগাস। উনার মেইন বিষয় হচ্ছে এক্সিট। উনার মেইন বিষয় হচ্ছে উনি যে সমস্ত আ জিনিস সরকার থেকে আদায় করেছেন এর মধ্যে যে আমি কি বলবো ফিরিস্তি এগুলো তো সব জানেন। হ্যাঁ, এবং সেগুলা যদি তাহলে সেগুলা একটু যাতে বলেন ঠিকমতো উনার ইউনিভার্সিটি গ্রামীণ ইউনিভার্সিটি তিনি নিয়েছেন। আ রপ্তানি জনশক্তি রপ্তানি তিনি নিয়েছেন। আপনি একটু হুম। বলেন লিস্ট গুলা একটু বলেন তাহলে উনার মামলাগুলো উনি সব প্রত্যাহার করেছেন। উনার আ গ্রামীণ এর জন্য ছয় অ্যা আ ৬৬৬ কোটি টাকার ঋণ মাফ করেছেন এবং ৫ বছর আ ঋণ না এটা বলে কর মাফ করেছেন। আর ৫ বছর কর দিতে হবে না সেটা করেছেন। কি না করেছেন উনি যা ইচ্ছা তা করতেছেন। উনার যা খুশি তাই পারেন উনি করতে।
তো উনি তো এগুলো করে নিছেন। তো উনার উনার যে এই সমস্ত সুযোগ সুবিধা উনি যে নিচ্ছেন ওনার প্রতিষ্ঠানের জন্য, এগুলা কি উনি মনে করেন যে সরকার বদল হয়ে গেল, একদিন না একদিনের তো জবাব দিতে হবে। তো এখন জুলাই চার্টার বানাবে বলতেছে, উনি বলতেছেন যে আমরা সবাই একসঙ্গে সেখানে স্বাক্ষর করব। মানে এটা উনার আহ, দল যে এনসিপি তারাও বলছে যে জুলাই চার্টার ছাড়া কিছু হবে না, জুলাই চার্টার আগে, মানে তারেক রহমানকে আগে স্বাক্ষর করাই নিবে যে এই জিনিসগুলো কিন্তু আমরা একমত হয়েছি, এগুলো কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, ওই যে সেফ এক্সিটের বিষয়গুলো এখানে থাকবে, যাতে করে মাপ পাওয়া যায়। তো জুলাই চার্টারে এগুলো আমরা সাইন করেছি, তারেক রহমান তখন মানুষ তখন জিজ্ঞেস করবে, ভাই তোমরা তো বলছিলে এদের বিরুদ্ধে মামলা দিবা না, এখন তাহলে এদেরকে মামলা দিচ্ছ কেন, এরা তো দোয়া তুলসী পাতা ছিল। তো এই সমস্ত বিষয়ের জন্য আর কি জুলাই চার্টারটা তৈরি করা এবং ইন্ডেমনিটি, সব ধরনের ইন্ডেমনিটি পাওয়া। আজকে জুলাই বিপ্লবের এই যে বঙ্গুরা কি করতেছে দেখছেন না আপনি, একটা জলকানি করছে। একটা হাসপাতাল দখল করে ফেলতেছে। এবং আমি ওইখানে খোঁজ নিলাম, এগুলা যে ডাক্তারদেরকে চাপ দিয়ে দিয়ে মানে বড় ধরনের পঙ্গু এগুলা মানে সার্টিফিকেট নিচ্ছে, এই সমস্ত সার্টিফিকেট ওরা এই জন্য নিচ্ছে যাতে করে অধিক টাকা পাওয়া যায়। সরকার তো এখন মানে ভান্ডার খুলে দিয়েছে ওদের জন্য, তো ওরা তাই নিচ্ছে। এদেশে মুক্তিযোদ্ধারাই মনে হচ্ছে অপরাধ করেছিল, আর এই জুলাই মাসে বিপ্লব করে যারা করেছিল তারা জাতিকে উদ্ধার করে দিয়েছিল, নতুন স্বাধীনতা এনেছে। তাই তারা এভাবে হাসপাতাল দখল করতে পারে, রোগীর কি হলো না হলো ঠিক নাই, তারা মাসে মাসে ভাতা নিতে পারে। হ্যাঁ, আরো কি কত সুবিধা, এবং বাজেটও তাদের জন্য সুবিধা রেখেছে। এদিকে জাতির অর্থনীতির 12টা বেজে যাচ্ছে, 3.3-তে নেমে এসেছে আপনার জিডিপি। আর মানে কোথায় যাবে, এর কতটুকু নামবে আমি জানি না। এই সেই ডক্টর ইউনূস, উনি 50 বছর আগে বাংলাদেশে যে একটা দুর্ভিক্ষ হয়েছিল 1974 চুয়াত্তর। সালে, উনার তথাকথিত যে বিনিয়োগ সম্মেলন হলো, যে ঘোড়ার ডিম নিয়ে আসলো বাংলাদেশের জন্য, হ্যাঁ সেই সম্মেলনে এই যে উনি কান্নাকাটি করে একদম শেষ করে ফেললেন যে দুর্ভিক্ষ নিয়ে। তো কিন্তু লজ্জাজনক বিষয় হচ্ছে যে উনি যে সময়ের জন্য কান্নাকাটি করছেন, সেই সময়ও বাংলাদেশের জিডিপি 6 পয়েন্টের উপরে, আর আজকে 3.3-তে নামছে। আর বিশ্বব্যাংক আজকেই আবার রিপোর্ট দিচ্ছে, এটা আপনি প্রথম আলোর কিছুক্ষণ আগেও রিপোর্ট আছে এটা। তো কোথায় যে বাংলাদেশকে কোথায় যে নিয়ে যাবেন উনি, এই আশঙ্কা থেকেই আমরা তো চাই যে উনি যত শিগগির পারো বাবা ক্ষমতাটা দিয়ে যান। আপনি আপনি ক্ষমতাটা বলেছেন যে, উনি বলছেন যে আমি আমার অন্য ক্ষমতায় যাওয়ার আগ্রহ নাই। উনি নিজেই যেহেতু বলে দিয়েছেন, তাহলে এই আশঙ্কাটা মানুষ যেটা করছে সেটা ঠিক না। উনাকে উনি আবার কিভাবে থাকেন এখানে, বলছেন যে না আমার কোনো ইয়ে নাই, আমি পরবর্তী সরকারে যেতে চাই না। শুধু তাই নয়, যে আমার মন্ত্রিসভায় যারা আছে ক্যাবিনেটে, তারাও কেউ আমার মনে হয় না চায় না। উনি ওটা একটু অতিরিক্ত বলে ফেলেছেন আর কি। ওনার মন্ত্রিসভায় যারা আছেন এগুলোর বহুজন আছেন যে লালায়িত। আবার যদি সরকার হয় বিএনপির হয়, বিএনপি কে ক্ষমতায় কিভাবে আনা যাবে, কালকে থেকে তো ওদের এই কালকে থেকে না, এরা তো এই প্ল্যানের মধ্যে আগাচ্ছে। আপনি দেখেন না, একটা একটা জমির নামজারি হয়েছে, হ্যাঁ, সেটা নিয়ে এক উপদেষ্টা যায় খালেদা জিয়ার বাড়িতে, যেন উনি জমি উদ্ধার করে দিয়েছেন। খালেদা জিয়ার বাড়ি খালেদা জিয়াই ভোগ করছেন, সেই বাড়ির এটা নামজারির স্লিপ নিয়ে গেছেন, মানে দেখানো যে আমরা ম্যাডাম আপনার জন্য কত। আনিস ভাই, আমি বলছিলাম যে আমিও বিভিন্ন জায়গা থেকে আসলে এরকম একটি খবর পেয়েছি যে তারা আসলে এখন এই মুহূর্তে একটা সেফ এক্সিট খুঁজছে। এইটাই তাদের এখন সবচেয়ে বড় দরকারি জিনিস আর কি, যাতে করে তারাও আবার মবের রাজত্বে না পড়ে, কিংবা তারা তাদের, আপনি যেটা বলছিলেন লেনদেনের ব্যাপার, তো বিএনপি কি তাদেরকে এককভাবে সেই সেফ এক্সিট দিতে পারবে বলে আপনার মনে হয়? ক্ষমতা এনে দেবে, সেটাতে কিছু লেনদেন তো হয়। এত শান্তিপূর্ণ একটা ক্ষমতা এনে দেবে, প্রতিদ্বন্দ্বী নাই না। জামায়াত আর এনসিপি এরা তো প্রতিদ্বন্দ্বীর পর্যায়ে পড়ে না। যতই খারাপ হোক তাদের প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগে, তারা নিজেরাও সেটা জানে। তো আওয়ামী লীগের ছাড়া নিজের ইচ্ছা অনুযায়ী ক্ষমতা আসতে পারবে, সেই সুযোগটা আহ সরকার করে দেবে। তো এই লেনদেন তো এই কিছুটা দিতেই পারে। এবং একটা প্রশ্ন আসতেছে যে উনার এনসিপির জন্য উনি কিছু সিট হয়তো বিএনপি থেকে নিয়ে আসতে পারেন এই বৈঠকে।
মানে যে বিএনপি যারা আছে তাদের যে কয়জন এনসিপির বড় নেতা আছে তারা যাতে আসলে সিট পায়, তারা যদি সিট পায় সরকারে থাকে তাহলে ওনারও একটা কণ্ঠ থাকলো সেখানে, কারণ তারা তো তাদের নিয়োগকর্তা। তো নিয়োগকর্তারা যখন ক্ষমতায় থাকবে তখন তো ওনার দিকে একটু দৃষ্টি রাখবে। আমি আপনাকে এই ইন্টারনেটে ডিস্টার্ব করার আগে যেটা বলছিলাম, শুধু ওনার মন্ত্রীরা নয়, উনি যাদেরকে চাকরিতে নিয়োগ দিচ্ছেন এ পর্যন্ত দেশে বিদেশে, এগুলার চেহারা পরিবর্তিত হয়ে গেছে। এগুলো এখন বিএনপি নেতাদের পা শুরু করছে। আমি মানে বলা লাইন দেওয়া শুরু করছে যাতে করে এদের চাকরি থাকে, কারণ কদিন পরে তো আবার চাকরি হয়তো চলেও যেতে পারে, তাই না? চাকরি তো আর বড় টাইম না, এগুলো যাতে এক্সটেন্ড করে এই চাকরিগুলো। এই যে ঢাকায় যে বিএসএস এর এমডি, এ তো বহুদিন থেকে মির্জা ফখরুলের পিছে পিছে ঘুরছিল এবং বিএনপি নেতাদেরকে ধরছিল যাতে করে তাকে চাকরিতে রেখে দে বা তার চাকরি রক্ষা করে, কারণ বিএনপির সাংবাদিকরা তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, কারণ অযোগ্য সে। তার মানে এই এই ধরনের কোনো অভিজ্ঞতাই ছিল না, জাস্ট একটা পোস্ট থেকে ইউনূসের আশীর্বাদ নিয়ে এখানে এমডি হয়ে গেছে। তো এই আশীর্বাদ নিয়ে যখন এমডি হয়েছে তখন তো আহ, তার অযোগ্যতার জন্য এবং ওখানে অনেক ফাইজলামি করছে সাংবাদিকদের সাথে, সে এরে এখানে বদলি করে ওরও এখানে বদলি করে। মানে মানে ক্ষমতা পাইলে যা হয় আর কি, মানে বলে না ফকির নিয়ে যখন রাজা হয়ে যায় তখন যে পরিস্থিতি তৈরি হয়, তো সেরকম পরিস্থিতি তৈরি হয়ে মানে ক্ষমতার দম্ভে টিকতেছিল না, তখন সাংবাদিকদের অত্যাচার করছে। বিএসএস সাংবাদিকরা সব ইয়ে হয়ে বা সাংবাদিক ইউনিয়ন এক হয়ে তার বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করছে, কিন্তু ইউনূসের যেহেতু আশীর্বাদ আছে ফেলানো যাচ্ছে না। কিন্তু এরপরে কি হবে, বিএনপি যদি আবার এর মধ্যে নাক গলায়, তাকে কিন্তু 2-4 দিনের মধ্যেই লাথি মেরে ওখান থেকে বের করে দিতে হবে, বের করবে সাংবাদিকরা। তো এই পরিস্থিতিতে আমি জানি যে সে এই যে লাইন ধরছে বিএনপি নেতাদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে, এরকম আরো যারা চাকরি পেয়েছে দেশে বিদেশে, এরাও একই কায়দায় সুর বদল করে এখন খালেদা জিয়া জিন্দাবাদ এবং তারেক রহমান জিন্দাবাদ বলতেছে আর কি।